হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আজ আমি যে ক্লাসটা আনতে চলেছি সেটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমরা ওই ক্লাস 9 এর মেকানিক্স, মানে যে ক্লাস 9 এর ফিজিক্সের যে পোরশনটা করাছিলাম, মেকানিক্সের চ্যাপ্টার, সেই মেকানিক্স চ্যাপ্টারের যে একটা পোরশন, বিশেষ করে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি এবং সেই চ্যাপ্টারের মোটামুটি আমরা চেষ্টা করছি কিছু মানে পিওয়াইকিউজ এবং আপকামিং পরীক্ষাতে যে কোশ্চেন্সগুলো আসতে পারে সেই কোশ্চেনের উপর একটা ভিডিও বানানো। এখানে আমি ৩টে সেকশনে ভাগ করেছি, কার্য, শক্তি এবং ক্ষমতা। তিনটের উপরই মোটামুটি ১০টা-১২টা করে কোশ্চেন আছে। আশা করি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আপকামিং এক্সামে তোমরা এখান থেকে অনেক কটা কোশ্চেন পাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। আমি এটার জন্য বেশি সময় নেবো না, মোটামুটি চেষ্টা করবো আধ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে, মানে ৪০ মিনিটের মধ্যে ভিডিওটাকে শেষ করার, ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করি। লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, যেখানে আমাদের আচ্ছা, এই কালারটাকে চেঞ্জ করি। হ্যাঁ, তো মোটামুটি যে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ডু মোর ওয়ার্ক। তো আমরা জানি যে যে কার্য সম্পর্কে আমরা জানি, কার্য যেগুলো কি, বল ইন্টু সরণ। এবং তাহলে বলা হচ্ছে যে এর রেইসড হ্যামার, মানে একটা ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হলে, এগুলোর আর বাংলা করা হয়নি অপশানসগুলোর, কারণ হাতুড়ির আঘাত, আমি এগুলো জাস্ট বলে দিচ্ছি। এ বুলেট ফায়ার ফ্রম গান, মানে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে, অথবা এ মুভিং স্টোন, একটা পাথর ছোড়া হলে, এবং বলা হয় চাকার ঘূর্ণন। এখানে কোন ক্ষেত্রে কার্য পরিমাণটা সব থেকে বেশি? তো আমরা জানি যে বন্দুক থেকে যেটি গুলি ছোড়ার এখানে কার্য পরিমাণ সব থেকে বেশি, মানে এখানে গতিশক্তি বেশি পরিবর্তন হয় রেইসড হ্যামার মানে হাতুড়ি ছোড়ার থেকে, কারণ এর দ্বারা বেশি পরিমাণে কার্য সম্পন্ন হয়ে থাকে, সেটা হলো বন্দুক থেকে যেটি গুলি ছোড়ার। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেন চলে যাই। তারপরে কোশ্চেন বলা হচ্ছে, এ ফোর্স অফ 20 নিউটন, মানে 20 নিউটনের একটা বল কোনো একটা বস্তুকে 2 মিটার পর্যন্ত সরাতে পারে। ডাজ এ ওয়ার্ক অফ 20 জুল, এবং সেটা সরাতে বস্তুটা মোটামুটি 20 জুল কার্য করতে হয়। তার মানে আমরা জানি যে সম্পর্ক এখান থেকে যেটা হয় সেটা হলো যে কার্য ইজুকাল টু এফ ডট এস হয়। এখন এই যে এদের মধ্যবর্তী যে কোণটা থাকে, এগুলোকে বলা হয় যে স্কেলার আর ভেক্টর গুণফল। তো ঠিক আছে, যেহেতু কার্য মোটামুটি দিকও আছে, মানও আছে, সেক্ষেত্রে এর যে গুণফলটা হবে সেটা হবে, তার মান হবে কস থিটা। ঠিক আছে, এখন এই জানতে চেয়েছে এই কস থিটার মানটা, এফ ডট এস আর এফ ডট এস যেহেতু, তো ভেক্টর গুণফলের ক্ষেত্রে এর মান হবে কস থিটা। ঠিক আছে, সেই জন্য আমরা এখান থেকে মান বসিয়ে পাই, যেমন ধরো এর মান দেওয়া আছে 20 জুল, ফোর্সের মান কত দেওয়া আছে 20 নিউটন, আর ডিস্টেন্স কত কভার করছে, কত 2 মিটার, তার এবং কস থিটা। তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা দেখবো যে মান চলে আসছে হাফ। তাহলে কস থিটা হাফ মানে কত জানো তোমরা? থিটার মান কত হবে? কস 30 মান হাফ, না কস 60 মান হাফ? কস 60 মান হাফ, তাহলে অ্যান্সার হবে কত 60 ডিগ্রি। অ্যান্সার হবে আমাদের 60 ডিগ্রি। তার মানে যেহেতু এটা একটা স্কেলার রাশি, এই ভেক্টর রাশি, সেই জন্য এর গুণফলের মান কিন্তু হয় কস থিটা। আবার যদি ভেক্টর স্কেলার রাশি তখন হয়তো সাইন থিটা। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে, এ পোর্টার হ্যাজ রেজ 12 কেজি অবজেক্ট ফ্রম সারফেস অফ আর্থ, মানে একজন ওই মালবাহনকারী একজন, তিনি কোনো একটা বস্তুকে 12 কেজি ওজনে একটা বস্তুকে তিনি যেটিকে তুলেছেন বা চাকিয়েছেন, এবং চাকিয়ে তার মাথায় রেখেছেন, যেটা 1.5 মিটার অ্যাবাভ দ্য সারফেস, মানে যেটা অ্যাকচুয়ালি যেটি ভূপৃষ্ঠ থেকে, মানে ধরো এরকম একজন বস্তু আছে, এর মাথায় কোনো একটা আছে, এটার ডিস্টেন্স মোটামুটি 1.5 মিটার, আর এটার ওয়েট মোটামুটি 12 কেজি। ঠিক আছে, 12 কেজি। ওকে, তো এখন কি হয়েছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। তো যেহেতু বস্তুটা মোটামুটি তিনি মাথায় তুলেছেন এবং সেক্ষেত্রে তার ওই কাজ করছে, তাহলে বস্তুটার উপর কত পরিমাণে কার্য সম্পন্ন হচ্ছে ক্যালকুলেট। তো বলা হচ্ছে যে সেক্ষেত্রে তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এফ এস যদি করি, তাহলে বলের পরিমাণ কত হচ্ছে 12 mg, মানে তার উপর প্রযুক্ত বল। এফ ইকুয়াল টু, আমরা জানি এফ ইকুয়াল টু mg হয়ে থাকে, তার উপর প্রযুক্ত বল কত হচ্ছে 12 কিলো ইন্টু 10 বা 9.8ও করতে পারো। এটা ক্যালকুলেশন এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আছে, সেই জন্য আমি 10 ধরে নিলাম। আর এস এর মান কত আছে 1.5 মিটার। তাহলে 10 আর 15 গুণ করলে কত হয়, 1.5 গুণ করলে কত হয় 15, 12 ইন্টু 15, তাহলে 12 ইন্টু 15 করলে কত হয় 180 জুল। অ্যান্সার হবে কত 180 জুল।
ঠিক আছে? যাই হোক, তারপরে মোটামুটি এটা আমাদের সলভ হয়ে গেল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 4 নম্বর। বলা হচ্ছে ইফ অ্যান এরোপ্লেন ট্রাভেল 4,000 মিটার ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ক ডান ইজ এত দেন দ্য অ্যাপ্লাইড ফোর্স। তো বলা হচ্ছে যে একটা উড়োজাহাজ যে 400 মিটার, এই 4,000 মিটার দূরত্ব অতিক্রম করছে, যেখানে কার্য হচ্ছে কত, 2,000, 20,000। তাহলে সেক্ষেত্রে বল কত কাজ করছে? তাহলে আমরা এটা 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 কত হচ্ছে, 20,000, 4টে শূন্য, আর 4,000 মিটার অতিক্রম করছে ডিস্টেন্স, আর যেখানে ফোর্সের মানটা কত জানতে চেয়েছে। এখান থেকে 3টে শূন্য কাটো, এখান থেকে 3টে শূন্য কাটো, এখান থেকে 4 কাটো, এখান থেকে 4, মানে যেটি 20 দিয়ে কাটো, করলে কত হয়, 5। তার মানে 5 নিউটন। তার মানে অ্যান্সার হবে 5 নিউটন বল কাজ করছে। ওকে, হয়ে গেল। তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে যে দ্য গ্র্যাভিটেশনাল দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট অ্যাভাব দ্য গ্রাউন্ড ইজ ডিফাইন দ্য ওয়ার্ক ডান। তাহলে বলতে পারছে যে কোনো একটা মাটি থেকে উপরে যদি আমরা একটা বস্তু তুলি, সেক্ষেত্রে তার দ্বারা যে পরিমাণে কার্য সম্পন্ন হয় সেটা কিভাবে যেটি প্রকাশ করা হয়। সেক্ষেত্রে বলা হচ্ছে লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য পয়েন্ট অপোজিট অফ দ্য গ্র্যাভিটি, মানে মাধ্যাকর্ষণের বিপরীত দিকে বস্তু তোলার এইভাবে কার্য করে, মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ হয়। ওকে, 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে অ্যাপ্লাইং গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইট, মানে মাধ্যাকর্ষণ শক্তি তার উপর কাজ করে, মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। কিপ অ্যাট দ্য সেন্টার, বস্তুটাকে মোটামুটি কাছাকাছি রাখা হয়, এবং প্লেসিং অন দ্য গ্রাউন্ড এগেন্স্ট দ্য গ্র্যাভিটি। তো সেক্ষেত্রে দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মানে যখন এই মাধ্যাকর্ষণ এই যে স্থির শক্তিটা কাজ করছে, স্থিতিশক্তিটা, সেটা কাজ করে কার উপরে? বলা হয় যে লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য অপোজিট অফ দ্য গ্র্যাভিটির বিপরীত দিকে কাজ করছে, এবং সেটা ভবিষ্যৎ থেকে যখনই উপরে তোলা হচ্ছে তার মধ্যে সেই শক্তিটা সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, সেটা ওই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য স্পিড 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড অন এ কার অফ দ্য 800 কেজি। ঠিক আছে, 800 কেজি ভরের একটা বস্তুর উপর যদি কাজ করা হচ্ছে, মানে এখন মানে যদি কার্য করা হয়, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে আমরা আগে দেখবো। তাহলে আমরা জানি প্রথমে কত ছিল, এখানে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির চেঞ্জটা হচ্ছে, এর মান কত, ভি যদি তোমার 800 হয়, তাহলে এর কাইনেটিক চেঞ্জ কত হচ্ছে, -12 mv² -12 u²। এইটাই হলো এখানে কার্যের পরিমাণ। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা যদি আমি করি এরমভাবে, যে 12m যদি কমন নিয়ে v² - u² যদি ক্যালকুলেশন করি, ডাইরেক্ট নম্বর মান চলে আসে। সেক্ষেত্রে বিয়োগ করলে এম এর মান কত, 800 কিলো, আর এখানে কত হচ্ছে 10² - 5²। তাহলে 800 মানে এটা 400 হচ্ছে, আর 10² মানে 125, আর 5² মানে 25, কাটাকুটি করলে কত হয় 75। তার মানে 400 × 75, তাহলে করলে কত হয় 300, তার মানে 30,000। তার মানে অ্যান্সার হবে 30 কিলোজুল। 30 কিলোজুল অ্যান্সার চলে এলো আমাদের। তার মানে যখনই এরকম গতিশক্তি দেওয়া থাকবে এবং ভরের পোর্শন দেওয়া থাকবে, সেখানে ফর্মুলা পড়বে একটাই, দুটো কাইনেটিক এনার্জির বিয়োগফল, কাইনেটিক এনার্জির অন্তর, সেটাই হলো এখানে কার্য হিসেবে কাজ করছে। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হয় 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি আছে, যে অ্যান অবজেক্ট অফ 1 kg ড্রপ ফ্রম দ্য গ্রাউন্ড ফ্রম এ হাইট অফ দ্য 30 মিটার। একটা বস্তু আছে যেটা একটা উচ্চতা থেকে ফেলা হয়েছে। ঠিক আছে, এটা ডিস্টেন্স দেওয়া হয়েছে কত, 30 মিটার উচ্চতা দেওয়া হয়েছে। তাহলে আর এখানে বস্তুটা ছিল 1 কেজি ভরের একটা বস্তু ছিল, বস্তুটাকে ছিল 1 কিলো ভরের, বস্তুটাকে ফেলা হয়েছে এরমভাবে। ঠিক আছে, এরমভাবে বস্তুটাকে ফেলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে বস্তুর উপর মোটামুটি কী পরিমাণে কার্য সম্পন্ন হয়েছে, তাহলে বস্তুর উপর কী পরিমাণে কার্য সম্পন্ন হয়েছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, যে 1 কিলো ভরের বস্তু একটা, তাহলে তার মধ্যে যে পরিমাণে শক্তি, মানে যে পরিমাণে এর মধ্যে কী ছিল, স্মৃতিশক্তি ছিল, যে উচ্চতা আহরণ করছে, সেই শক্তির পরিমাণ কত ছিল, mgh, এবং এটাই তো কার্যে রূপান্তরিত হয়েছে। তাহলে mgh এর মান আমরা যদি বার করতে পারি, এখান থেকে পেরে যাবো। তাহলে এখানে কত বলেছে, 1 কিলো ভর, জির মান কত, 9.8, বা আচ্ছা 10ই ধরি, 9.8 হওয়া তখনই 10ই ধরি, আর হাইট কত দিয়েছে 30 মিটার, তার মানে ডাব্লুর পরিমাণ কত হবে, তাহলে ডাব্লুর পরিমাণ কত হচ্ছে, এখানে কার্য পরিমাণ 300। তাহলে অ্যান্সার কত হবে, 300 জুল। অ্যান্সার হবে 300 জুল। ঠিক আছে, হয়ে গেল। এবং আগেরটা ছিল আমাদের কাইনেটিক এনার্জির চেঞ্জ দিয়ে,
এর সাথে সমান করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি করা হলো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ দিয়ে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে একজন ব্যক্তি, এ পার্সন পিক আপ 20 কেজি অফ গুডস অ্যাট 2 মিটার অ্যাভাব। ওকে, একই আঁকা। একজন ব্যক্তি, তিনি মোটামুটি 500 কিলো ভরের 20 কিলো ভরের একটা মানে ওয়েট তুলছেন, এবং ঠিক আছে, এবং সেক্ষেত্রে 20 কিলো ভরে একটা ওয়েট তুলছেন। এটা ধরো 20 কিলো ভরে ওয়েট আছে মাটি থেকে, মোটামুটি তার এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2 মিটার মতো। তাহলে ওয়ার্ক ডান কত হবে? তার মানে ওই একই এমজিএইচ কাজ করছে এখানে, এমজিএইচ কাজ করবে, সেটাই হবে। তাহলে এম এর মান কত, যেটি 20 কিলো, আর জি এর মান কত 10, আর এর মান কত 2, তার মানে কত হচ্ছে 40, মানে 400। তার মানে 400 জুল এনার্জি কাজ, মানে এনার্জি 400 জুল অ্যাকচুয়ালি মোটামুটি কার্য হয়েছে, সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এবার তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম হোল্ডিং 10 কিলো সুটকেস। যে একজন ব্যক্তি, তিনি 10 কিলো ভরের একটা বস্তু নিয়ে একজন স্টেশনে দাঁড়িয়ে আছেন 10 কিলো ভরের একটা বস্তু নিয়ে। তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মোটামুটি এটা কত হবে, কার্যর পরিমাণ কত হলো? ওই যে এখানে ওই এফ ইজুকাল টু এফ ইন্টু ডি, বা ওই এস বলাও যেতে পারে। তো এখানে তার উপর যেহেতু মানে এর বস্তুটার স্মরণ দাঁড়িয়ে আছেন, তার মানে এর কোনো মুভমেন্ট হচ্ছে না, ডির মান 0, সেই জন্য তাহলে এফ ইন্টু 0 হলে ডাব্লুর পরিমাণ কত হবে? 0 হবে। এফ, তাহলে অ্যান্সার হবে কত? 0। যেহেতু যদি দাঁড়িয়ে আছেন বলেছেন না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, দাঁড়িয়ে আছেন, তার মানে সেক্ষেত্রে তার দ্বারা কৃতকার্যের পরিমাণ হবে 0। তারপরে বলা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়েন দ্য ফোর্স এক্সার্টেড অন অ্যান অবজেক্ট of the then the work done will be 0 if it has displacement। যখন কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয়, তখন যখন এর উপর কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে, যখন কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয়, তখন সেটা স্থানচ্যুতি থাকলেও কাজ করার যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে when the force exerted on an object the work done will be 0 if it has displacement। হ্যাঁ, কখন এখানে কার্য শূন্য হবে? কখন কার্য শূন্য হবে? যদি তার উপরে বল প্রয়োগ করা হয় তাও কার্য শূন্য হচ্ছে যদি তার ডিসপ্লেসমেন্ট কি হয়? শূন্য হয়। ডিসপ্লেসমেন্ট যদি শূন্য হয়, মানে যদি তার আলটিমেট স্মরণ না হয়, স্মরণের ব্যাপারই তো, যদি অবস্থা স্মরণ না হয়, যদি 0 হয়, তখনই তার উপর বল প্রয়োগ করলেও তার কার্য পরিমাণ শূন্যই হবে। ঠিক আছে, আলটিমেট হবে 0। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাচ্ছে, বলা 11টা। বলা হচ্ছে যে 11টা হলো ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ, কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? তো বলা হয়েছে যে ক্যাপাসিটি অফ দ্য ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ দ্য এনার্জি। কাজ করার যে ক্ষমতা তাকেই বলা হয় এনার্জি, এবং এনার্জির এসআই একক কি হয়ে থাকে? এরও একক হয়ে থাকে জুল। ঠিক আছে, এরপরে চলে আসছে, তারপরে যেটা বলা হচ্ছে যে 12 দাগের, ইফ দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক ইজ পজিটিভ, যদি যে পরিমাণ কার্য করা হচ্ছে তার পরিমাণ যেটা তার পরিমাণ পজিটিভ, এবং কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, তাহলে কাইনেটিক এনার্জির পরিমাণ কী হবে? বৃদ্ধি হবে না হ্রাস হবে, না সেম থাকবে? মানে এটা বলা হচ্ছে যে ডিক্রিজ ইজ এনার্জি, মানে কমে যাবে, শক্তি কমে যাবে। উইল বি 0, মানে শূন্য হয়ে যাবে। উইল স্টে সেম, একই থাকবে। ইনক্রিজ হিজ এনার্জি, শক্তি বৃদ্ধি পাবে। তাহলে কি হলো? অ্যান্সার হবে যে ইনক্রিজ হিজ এনার্জি। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছি, বলা হচ্ছে যে 13 দাগেরটা, এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ, কাজের দক্ষতাকে কি বলা হয়? ওই যে এফিসিয়েন্সি অফ ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি অফ ওয়ার্ক ইজ নোন অ্যাজ দ্য, বলা এনার্জি। কাজের দক্ষতাকে কি বলা হয়? এনার্জি, যাকে বলা, যার একক হচ্ছে হয়ে থাকে জুল। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন, ওয়ার্ক প্রেজেন্ট ইফ দেয়ার, কার্য অ্যাপ্লিকেবল হবে যেখানে এনার্জি আছে। তাহলে ওয়ার্ক প্রেজেন্ট দেয়ার, এনার্জি আছে না ফোর্স আছে, না যেটি ফ্রিকশন আছে, না ইয়ে আছে? বলা হচ্ছে ফোর্স, বল থাকলে, শক্তি থাকলে, ঘর্ষণ থাকলে, অথবা ক্ষমতা থাকলে। তাহলে এখানে বেস্ট অ্যান্সার হবে যেটা ফোর্স। ফোর্স থাকলে তবে ওয়ার্ক থাকবে, আর ওয়ার্ক থাকলে তবে, যদি ফোর্স থাকে অ্যাপ্লিকেবল হয় তবেই ওয়ার্ক হবে, আর যদি ওয়ার্ক অ্যাপ্লিকেবল হবে তবেই এনার্জি হবে। এই হলো বেসিক কনসেপ্ট। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ হরাইজন্টাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, যদি
প্রযুক্ত বলের সঙ্গে সমান্তরালভাবে সমান্তরালভাবে হয়, মানে বস্তুটা সরানো হয়ে থাকে। প্রযুক্ত বলের সমান্তরালে যদি বস্তুর সরণ হয় তখন তাহলে কি হবে, তখন অ্যাকচুয়ালি কার্যটা কি হবে? যদি প্রযুক্ত বলের সঙ্গে সমান্তরালে বস্তুর সরণ হয়, মানে যেদিকে বল প্রযুক্ত হচ্ছে সেদিকে যদি বস্তু সরণ হয়, তাহলে কি হবে? তাহলে সেটা পজিটিভ হবে। তাহলে সেই যেটি কৃতকার্যের মানটা যেটা, সেটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে। আর যদি এটা বিপরীত দিকে হয়, বলের সরণের বিপরীত দিকে হয় বস্তু, তখন সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে। আর যদি সরণ না হয়, তখন যদি এস জিরো হয়, তখন হবে কি, টোটাল ডাব্লুর মান জিরো হবে। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায়, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড। কোন কোন কার্যটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, মানে কার্য অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না কোনটার উপরে? অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে, ইয়েস। মাস অফ এর উপর ডিপেন্ড করে না। মাস অফ অবজেক্টের উপর ডিপেন্ড করে না। ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, ইয়েস। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ফোর্সের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তার মানে তিনটের উপর ডিপেন্ড করে। 1 নম্বর ডিপেন্ড করে, 2 নম্বর ডিপেন্ড করে, 3 নম্বর ডিপেন্ড করে, ঠিক আছে। অ্যাপ্লাইড ফোর্স মানে যে প্রযুক্ত বল, বাংলা লিখে দিই আমি। মাস অফ দ্য অবজেক্ট মানে বস্তুর ভর। আর ডিসপ্লেসমেন্ট মানে বস্তুর সরণ। অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড, বল এবং সরণের মধ্যবর্তী যে কোণটা হয়, মধ্যবর্তী কোণ, এর উপর ডিপেন্ড করে। তার মানে যেটা হয় না, মাস অফ অবজেক্টের উপর ডিপেন্ড করে না। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে যে 17 দাগের কোশ্চেন, এ ওয়ার্কার raise 10 kg object from the ground and put 1.2 meter above the on his head। ওই একই ব্যাপার, একই ধরনের কোশ্চেন, যে একজন ওয়ার্কার, তিনি একটা মাথার উপরে 10 কিলো ভরের বস্তু নিয়েছেন। আচ্ছা, তিনি এই হাত দিয়ে এরকমভাবে ধরে আছেন, ঠিক আছে। 10 কিলো ভরের বস্তু, এটা 10 কিলো ওয়েট আছে, এবং সেটা মাটি থেকে টোটালি কত মিটার উচ্চতা আছে? 1.2 মিটার উচ্চতা আছে। সেখানে কার্য কত হবে? ওই যে mgh ইজ ইকুয়াল টু ডাব্লু, কত? এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমার 10 কিলো, জির মান কত? 10 কিলো, হাইট কত? 1.2, তার মানে কত হচ্ছে? 120 জুল। তার মানে 120 জুল কাজ করছে এর উপরে, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসে 18 দাগের কোশ্চেন। 18 দাগের বলা হচ্ছে, 18 দাগের কোশ্চেন, যে ওয়ার্ক ডান অ্যাস, মানে কার্য পরিচিত কার উপর ডিপেন্ড করে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, লেন্থ ইন্টু উইথ, আর মাস ইন্টু ভলিউম। অ্যান্সার, ফোর্স মানে বল ইন্টু সরণ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভর ইন্টু ত্বরণ, লেন্থ মানে দৈর্ঘ্য ও প্রস্থ, আর ভর ইন্টু আয়তন। তাহলে অ্যান্সার কী হবে? ফোর্স ইন্টু, যে ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের উপরে কাজ করে। যাই হোক, তারপরে কোশ্চেন হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে 19 দাগের কোশ্চেন, যে দ্য ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট ইজ 56 জুল অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স অ্যাবাউট 7 নিউটন। বলছে কোনো বস্তুর উপর 56 জুল কার্য পেতে হলে তার উপরে 7 নিউটন বল প্রযুক্ত হয়। তাহলে সেক্ষেত্রে তার বস্তুর সরণ কত হবে? তাহলে এফ ইন্টু ডি করে দাও। ডাব্লুর মান করে দিয়েছে কত? 56 জুল, 7 নিউটন কাজ করছে ডি। তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে? এফ মানে হচ্ছে ডি 8 মিটার। অ্যান্সার হবে কি? 8 মিটার। হয়ে গেল, সরি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, যেখানে বলা হচ্ছে যে এটা 19 দাগে। তারপরে যাচ্ছে বলা হয় 20 দাগে, ইফ ফোর্স ইজ 0 দেন দ্য ওয়ার্ক ডান। যদি কোনো বস্তুর উপর শক্তি শূন্য হয়, মানে কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত বল শূন্য হয়, এফ এর মান যদি 0 হয়, তাহলে বস্তুর উপর কার্য কত হবে? 0ই হবে। আবার কি হবে? ঠিক আছে, 0ই হবে। তারপরে কোশ্চেন চলে আসছে 21 দাগে, হোয়েন এ ম্যান, বলা হয় পুশেস এ ওয়াল বাট ফেলস টু ডিসপ্লেস ইট। যখন একটা বস্তু, যখন একজন ব্যক্তি কোনো দেয়ালে আঘাত করছে, মানে অ্যাকচুয়ালি দেয়ালে যখন জোরে বল প্রয়োগ করছেন, ঠিক আছে, সেক্ষেত্রে তার উপর প্রযুক্ত বলের মান কত হবে? সেক্ষেত্রে সম্ভবত মানে তার উপর কী কার্য হবে? যেহেতু দেয়ালের কোনো সরণ হচ্ছে না, আলটিমেট সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে না, তার মানে শুধুমাত্র বল কাজ করছে। তাহলে আমরা জানি কি, এফ ইন্টু এস। তাহলে সেক্ষেত্রে এস এর মান যদি 0 হয়, তাহলে আলটিমেট, বা এফ ইন্টু ডি বাই এস, একই ব্যাপার। যদি এফ এর মান যদি এই ডি এর মান যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? কোনো কার্য হবে না, নো ওয়ার্ক ডান। তারপরে চলে আসছে 22 দাগের কোশ্চেন, বলা হচ্ছে যে দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, কি বলা হয়? বল এবং সরণের গুণফল। বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? মোমেন্টাম মানে ভরবেগ, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ,
ওয়ার্ক মানে কার্য, বার্ডেন মানে চাপ প্রযুক্ত হচ্ছে আর কি। তো আমরা জানি কি ওয়ার্ক বলা হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এটা কি বলা হয় ওয়ার্ক। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসে 23 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে 23 নম্বর কোশ্চেনে যে এ মুভিং কার ফেসেস দ্য ওয়াইন্ড ইন দ্য অপোজিট ডিরেকশন। একটা গাড়ি যাচ্ছে এরকম, ঠিক আছে, একটা গাড়ি এরকম যাচ্ছে, আচ্ছা আচ্ছা গাড়ি যাচ্ছে এবং যাত্রাপথে তার যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে হাওয়াটা বইছে, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ইন দ্য ওয়াইন্ড। তো সেক্ষেত্রে তার মানে অ্যাকচুয়ালি গাড়ি মুভমেন্ট যেদিকে হচ্ছে, ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, গাড়ির যদি মুভমেন্ট এদিকে হয়, হাওয়া যদি এদিকে হয়, তার মানে উপরে যে ঠিক পজিটিভ মানে উপরে প্রযুক্ত বলটা কোন দিকে হবে, যে ঠিক নেগেটিভ, মানে যে ঠিক উল্টো দিকে বল প্রযুক্ত, তার মানে অ্যান্সার হবে নেগেটিভ, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হয় 24, বলা হয় 24-এরটা, ইফ অ্যান অবজেক্ট ইজ রোটেটেড ইন সার্কুলার পথ। কোনো একটা গাড়ি যদি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে, ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথে আবর্তন করছে, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান ইন দ্য যে ঠিক রোটেশন। তাহলে বৃত্তাকার পথে আবর্তন করছে, এক্ষেত্রে কি হচ্ছে, ওয়ার্ক ডান 0 হবে, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট, সরণ তো বৃত্তাকার পথ আবর্তন করছে, যদি এখান থেকে শুরু, আচ্ছা আমি ধরি এখান থেকে শুরু করছে করে আবার এখানে এসে এখানে আবার মিট করছে, আবার মিট করছে, আবার মিট করছে, মানে তার তো ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, মানে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট সেম, লাস্ট পয়েন্ট তো সেম, তার মানে তার আলটিমেট ডিসপ্লেসমেন্ট যেটা, সরণ যেটা, সেটা তো 0, তাহলে যেটা 0 মানে অ্যান্সার হবে 0, তার মানে হয়ে গেল আমাদের। তাহলে ওয়ার্কের উপর মোটামুটি আমরা 24টা মতো কোশ্চেন কমপ্লিট করলাম, 24, ঠিক আছে। প্রচুর কোশ্চেন, মানে এর বাইরে কিছু কোশ্চেন আসবে না যা করানো হয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে এনার্জি চ্যাপ্টার। এনার্জি চ্যাপ্টারে একদম বেসিক কোশ্চেন আছে, এখানে হার্ডলি 8টা থেকে 10টার মতো কোশ্চেন আছে। তো বলা হচ্ছে হুইচ এনার্জি অফ দ্য ওয়াইন ডাজ এ ওয়াইন মিল ইউজ। তো জানোই ওয়াইন মিলের ক্ষেত্রে কি এনার্জি ব্যবহার করা হয়, হাইড্রো এনার্জি, থার্মাল এনার্জি, কাইনেটিক এনার্জি, না বলা হচ্ছে যে ঠিক হিট এনার্জি। তো সেক্ষেত্রে এখানে কাইনেটিক এনার্জি মানে হাওয়ার গতিশক্তিটাকে কাজে লাগিয়েই তো, হাওয়ার শক্তিটাকে কাজে লাগিয়ে তো এখানে গতিশক্তি করা হচ্ছে, ঠিক আছে। তার মানে এগুলো লিখে দিই, তাপ কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ওকে। হিট এনার্জি মানে তাপ শক্তি, হাইড্রো এনার্জি মানে জলশক্তি, আর থার্মাল এনার্জি মানে কয়লা বিদ্যুৎ পোড়ানো, কয়লা পুড়িয়ে যে শক্তি পাওয়া যায়, কয়লা পোড়ানো শক্তি যেটা তা বলা হয় থার্মাল পাওয়ার, ঠিক আছে, পোড়ানো শক্তি। তার অ্যান্সার কী হবে আমাদের, বলা কাইনেটিক এনার্জি। যাই হোক, তারপরে কোশ্চেন, ইফ দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজেবল, যদি বাতাসের যে প্রতিরোধ ক্ষমতা যদি কম হয়, দেন হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্রিলি ফলিং অবজেক্ট। যদি একটা বস্তুকে ফেলা হচ্ছে, ধরো একটা বস্তু এই পজিশনে আছে, একে যদি আমরা ফেলে দিই, বস্তুটা পড়ছে, ঠিক আছে। তো যদি ফ্রিলি একে ছাড়া হয়, যদি হাওয়ার মানে বাতাসের বাধাটাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে সেক্ষেত্রে দুজনের যে পরিমাণে এনার্জি নিয়ে পড়বে সেটা কি হবে, মানে কাইনেটিক এনার্জি এবং ফলিং, যে কোনো মানে পতনশীল বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এবং মানে তার পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, এদের পরিমাণটা কি হবে, অ্যাকচুয়ালি যে ঠিক আছে কনস্ট্যান্ট থাকবে, কারণ বায়ুর শক্তিকে আমরা এখানে নেগলিজেবল করেছি বলে এদের পরিমাণটা, শক্তির চেঞ্জটা মোটামুটি কনস্ট্যান্ট থাকবে। পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টোটাল এনার্জি, এই ব্যাপারটা এখান থেকে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই যাই হোক, তারপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ পার্টিকেল হ্যাভ এ গ্রেটার কাইনেটিক এনার্জি, কোন বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বা কোন কণার গতিশক্তি সব থেকে বেশি। সেক্ষেত্রে আমরা জানি যে লিকুইড মানে তরল, প্লাজমা মানে প্লাজমা কন্ডিশন, সলিড মানে কঠিন, আর এটা মানে গ্যাস। তাহলে আমাদের অ্যান্সার হবে গ্যাস, কারণ এদের যে আণবিক যে কণাগুলোর মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মানে পার্টিকেল হ্যাভ এ গ্রেটার কাইনেটিক এনার্জি। গ্যাসের ক্ষেত্রে মোটামুটি এদের পার্টিকেলগুলো
মানে এদের যে কণাগুলো থাকে কণাগুলোর গতিশক্তি সবথেকে বেশি হয়, সেই জন্য পার্টিকেলের সবথেকে বলা হয়েছে যে বেশি কাইনেটিক কণাগুলোর গতিশক্তি অপেক্ষাকৃত বেশি, মানে এদের মুভমেন্ট এত বেশি হয় সেই জন্য কণাগুলোর গতিশক্তি অনেক বেশি থাকে মোর দেন থাকে, সেই জন্য এদের গতিশক্তি সবথেকে বেশি হয় কণাগুলোর মধ্যে, ঠিক আছে। আর কারণ সলিডের তো কণাগুলোর মুভমেন্ট হয় না, সেই জন্য তারা সলিড হয়, যে ঠিক আছে। আর মানে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি এর দিক থেকে গ্যাস, তারপরে গ্যাসের পরে লিকুইড, তার প্লাজমা এবং তারপর সলিড। ওকে, 4টে কন্ডিশন হয়ে গেল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে দ্য কাইনেটিক এনার্জি অফ হুইচ পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। আবার বললাম যে কাইনেটিক এনার্জি কার ক্ষেত্রে বেশি হবে, যে ঠিক আছে বলা হয় গ্যাসের ক্ষেত্রে বেশি হবে, একদম। তারপরে কোশ্চেন চলে আসছে 900 এত জুল এনার্জি ইজ কনজিউম ইন এ মান্থ অফ হাউস। একটা বাড়িতে মোটামুটি এত পরিমাণে এনার্জি কনজিউম হচ্ছে, ঠিক আছে। তা সেক্ষেত্রে হাউ মাচ এনার্জি ইজ দ্য ইন দ্য ইউনিট। তাহলে আমরা এখানে জানি যে আমরা যে 1 ইউনিটের কথা বলি বাড়িতে যেটা ইউজ হয়, 1 ইউনিট মানে মোটামুটি আমরা জানি যে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা মানে 1 ঘন্টা, তার মান হয়ে থাকে 3.6 10⁶ জুল। এটা হলো 1 ইউনিটের মান। আর এখানে এত পরিমাণে এনার্জি ব্যবহৃত হচ্ছে 1 মাস ধরে, তার মানে আমাদের পরিমাণটা এনার্জি কত, 900 ইন্টু 10⁶, কমাস কত দিন ধরে, 1 মাস ধরে, মানে যে ঠিক আছে 30 দিন ধরে ব্যবহৃত হচ্ছে, 30 দিন ধরে ব্যবহৃত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার মান্থলি এনার্জি ইউনিট কত হবে, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ 3.6 ইন্টু 10⁶ দিয়ে ভাগ করি তবে তো আমরা পাবো। তাহলে এখান থেকে 3.6 দিয়ে কেটে দাও, কাটাকুটি করলে কত পড়ে থাকছে 36, তার মানে পড়ে থাকছে যে 900 বাই হচ্ছে 3.6, 3.6-এর পয়েন্ট উঠে গেল, 10 চলে গেল উপরে, তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হচ্ছে 6। আচ্ছা এটা আমি 4 যে ঠিক 9 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটলে 4 নং 36, এটা কত হচ্ছে 10, তার মানে 10 কেটে গেল 100/4 মানে 900, 3.6 10, তার মানে 250, 900 ইউনিট। 6 কেটে গেল কত হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 100 হবে, মানে এটা হবে 250। অ্যান্সার কত আছে 2.5, 250 ইউনিট, 250 ইউনিট। তার 1 ইউনিটের মান আমরা জানি, আর 1 ইউনিট দিয়ে ভাগ করলে মোটামুটি আমাদের এনার্জি কনজিউমের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলি, বলা হচ্ছে যে পরের কোশ্চেন, when a compressed spring is released it converts a potential energy into। যখন একটা সংকুচিত একটা স্প্রিংকে যখন ছাড়ানো হয়, এই যে একটা স্প্রিং আছে, এবার একে যখন ছাড়ানো হচ্ছে আবার এটা যেটি গোটানো হচ্ছে, তো স্প্রিংয়ের ক্ষেত্রে মোটামুটি যে পরিমাণে সংকুচিত শক্তি থাকে সেটা কোন শক্তিতে রূপান্তরিত হয়, মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তিতে, ওয়াইন্ড পাওয়ার মানে হচ্ছে বায়ু শক্তিতে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে ওই ইলাস্টিক জাতীয় পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তিতে, না কাইনেটিক এনার্জিতে। অ্যান্সার কী হবে, কাইনেটিক এনার্জি। কারণ যখন আমরা স্প্রিংকে ছেড়ে দিই তখন যদি এখানে হাতটা দিই তখন দেখবো যে একটা অত্যন্ত গতির সাথে জিনিসটা এসে আমাদের হাতে লাগছে, তবে সেটা অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তির এক্সাম্পলের মধ্যে পড়ে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, বলা হচ্ছে যে এ মুভিং অবজেক্ট এসেন্সিয়ালি রিসিভড, একটা হচ্ছে গিয়ে যে ঠিক চলনশীল বস্তু, সে মোটামুটি কোন জাতীয় শক্তি পেয়ে থাকে, সে জাতীয় মোটামুটি কাইনেটিক এনার্জি জাতীয় শক্তি পেয়ে থাকে, একদম মুভিং বস্তু মানে কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কম হবে, কোনো একটা বস্তু রয়েছে এরমভাবে তাকে যখন বল প্রয়োগ করে সরানো হচ্ছে, তার মানে তার মধ্যে এনার্জি কত ছিল সেটা জানানো হচ্ছে, ঠিক আছে। এগুলো তো আমরা যে ঠিক ব্যাখ্যা পুরোপুরি কমপ্লিট করিয়েছি আগে ভিডিওতে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ ট্রিপলড, যদি বস্তুর ভরবেগের পরিবর্তন বা ভরবেগকে যদি 3 গুণ করা হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হবে। তা আমরা জানি কাইনেটিক এনার্জি সম্পর্ক mv² ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হয়ে থাকে। তাহলে এখানে ভরবেগকে যদি আমরা চেঞ্জ করি, তার মানে ভরবেগটাকে টোটালি অ্যাকচুয়ালি 3 গুণ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার কী পরিমাণে চেঞ্জ হবে, তাহলে হাফ mv হোল স্কোয়ার, কারণ এমটাকে স্কোয়ার করলাম, তলায় এমটাকে রাখলাম, সেই জন্য কাটাকুটি করবো বলে, তার মানে হয়ে গেল কত কেই, তার মানে এমভিকে 3 গুণ করছি, মানে এটা অ্যাকচুয়ালি হবে কত, 3 গুণ করা হচ্ছে মানে 9 টাইমস হবে,
যে ঠিক তিনের স্কোয়ার হচ্ছে, তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণ হবে। অ্যান্সার হবে কত? 9 টাইমস অফ দ্য অরিজিনাল ভ্যালু, প্রকৃত মানের 9 গুণ হচ্ছে। ঠিক আছে, যাই হোক। তারপরে কোশ্চেন চলে আসছে আমাদের, বলা হচ্ছে যে 9 নম্বর, দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বিকামস টয়েস। যদি কোনো বস্তুর বেগকে ডাবল করা হয়েছে এবং ইনিশিয়াল ভেলোসিটি শোপেক এবং কাইনেটিক এনার্জি অফ, তাহলে কত হবে? তার কাইনেটিক এনার্জি 4 গুণ হবে। কেন? হাফ mv স্কোয়ার। বেগটাকে আমরা যখন করছি, এই ভিডাসের জায়গায় যেটি ভরটাকে চেঞ্জ 1 আছে, এখানে 2v যদি করে দিই, তার মানে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু হাফ mv স্কোয়ার, তাহলে 4 গুণ হবে অ্যান্সার। ব্যাস, একদম সহজ। আর তারপরে কোশ্চেন, দ্য পোটেনশিয়াল এনার্জি ইন অবজেক্ট ইনক্রিজ উইথ ইটস। কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি কখন বৃদ্ধি পায়? পোটেনশিয়াল এনার্জি কখন বৃদ্ধি পায়? যখন কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পায় তখন কি হয়ে থাকে? সেক্ষেত্রে ভেলোসিটি বাড়বে, ডিস্টেন্স বাড়বে, ডিসপ্লেসমেন্ট বাড়বে, না হাইট বাড়বে? কোনো বস্তু যখন বেশি উচ্চতা নিয়ে যায় তখন তার পোটেনশিয়াল এনার্জি পরিমাণ বৃদ্ধি পায়। এটা অ্যাকচুয়ালি যেটি হাইটের উপর ডিপেন্ড করে, mgh। ঠিক আছে, যাই হোক। তারপরে কোশ্চেন কী আছে দেখি। হ্যাঁ, তারপরে চলে আসছে পাওয়ার থেকে আমাদের যে বেসিক কনসেপ্টের কোশ্চেন আছে, একদম সহজ কোশ্চেন থেকে মোটামুটি আমরা জানবো প্রথমত যে 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ারের মান কত হয়? এক হর্স পাওয়ার মানে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট হয়ে থাকে, 746 ওয়াট। এখন বলা হচ্ছে যে ওই ক্ষমতা মানে কি? ওয়াট পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। যে পরিমাণে কার্য করা হচ্ছে তাকে সময়ের সাপেক্ষে ভাগ করা হয়। এরও একক অ্যাকচুয়ালি হয়ে থাকে, বলা হয় জুল পার সেকেন্ড, যাকে বলা হয় ওয়াট। ঠিক আছে, বেশ। তারপরে কোশ্চেন চলে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ পাওয়ার। এর মধ্যে কোনটা ইউনিট অফ পাওয়ার নয়? তাহলে যে ঠিক জুল পার সেকেন্ড আমরা জানি, জুল পার সেকেন্ড যেটি হর্স পাওয়ার এর মধ্যে পড়ে। কিলোওয়াট ঘন্টা, ওয়াট এর মধ্যে পড়ছে। কিলোওয়াট ঘন্টা কিন্তু এনার্জি এটা অ্যাকচুয়ালি এনার্জি এর মধ্যে পড়ছে, এটা অ্যাকচুয়ালি এনার্জির এক্সাম্পলের মধ্যে পড়ে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হাউ ইজ পাওয়ার ইন্টারপ্রেটেড। ক্ষমতাকে কীভাবে ব্যাখ্যা করা যায়? ওয়ার্ক ডান ইন এনার্জি ট্রান্সফার। মানে ওয়ার্ক ডান, যে কার্য করলে সেটা শক্তিতে স্থানান্তরিত হয়, এটা ঠিক আছে। কার্য করলে শক্তিতে স্থানান্তর হয়, ঠিক আছে। ফোর্স চার্জ টু ইনক্রিজ লোড। বল প্রয়োগ করলে বস্তুর ভর বাড়ে। আর ওয়ার্কিং রেট অর এনার্জি ট্রান্সফার দ্য রেট, মানে পাওয়ারকে ব্যাখ্যা করা হচ্ছে ওয়ার্ক ডান ইন এ মিনিট, না ওয়ার্কিং রেট অর এনার্জি ট্রান্সফার রেট, মানে কৃতকার্যের হারকে বলা হয় পাওয়ার। এটাই আমাদের অ্যান্সার, কৃতকার্যের হারকে বলা হয় পাওয়ার। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্কিং রেট অফ এনার্জি ট্রান্সফার রেট। একদম পাওয়ার, ওয়ার্কিং রেট অফ এনার্জি ট্রান্সফার রেটকে বলা হয় পাওয়ার। ওয়ার্ক ডান তো হবে না, ওয়ার্ক ডানের ব্যাপার নেই, ইম্পালসও হবে না, ফোর্সও হবে না। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন কোথায় গেল? হ্যাঁ, রেট অফ ডুইং ওয়ার্ক মানে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? পাওয়ার, ক্ষমতা। পাওয়ার মানে ক্ষমতা, একক কি হয়ে থাকে? ওয়াট। তারপরে কোশ্চেন চলে যাই, ইফ এ ম্যান ডু ডাব্লু ওয়ার্ক টি টাইম দেন দ্য পাওয়ার উইল বি। তার পি ইজ ইকুয়াল ডাব্লু বাই টি, ব্যাস, পি ইজ ইকুয়াল ডাব্লু বাই টি হয়ে গেল। অ্যান্সার কোনটা? পি ইজ ইকুয়াল ডাব্লু বাই টি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য পাওয়ার। তাহলে ফর্মুলার ক্ষেত্রে কি হয়? ওয়ার্ক বার টাইম, তাহলে ওয়ার্ক বাই টাইম মানে ইউনিট কি হচ্ছে? ওয়ার্কের ইউনিট কি হয়? জুল পার সেকেন্ড যদি আমরা সময় ধরি, তাহলে একে বলা হয় কি? ওয়াট। এটাই পাওয়ার একক। যাই হোক, তারপরে কোশ্চেন, ইফ অ্যান এজেন্ট ডুইং ডাব্লু ওয়ার্ক ইন দ্য টাইম টি দেন পাওয়ার, তাহলে পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। তাহলে আমাদের জানতে চেয়েছে তো সেটাই, পাওয়ারের পরিমাণটা কি? ডাব্লু বাই টি। যাই হোক, তারপরে হয়ে গেল। তারপরে কোশ্চেন হচ্ছে ফর্মুলা অফ পাওয়ারের ফর্মুলা কি হয়? ওয়ার্ক পার টাইম, বাদ বাকিগুলো নয়। ঠিক, মোমেন্টাম অফ টাইম হবে না, স্পিড বাই টাইম হবে না, ডিসপ্লেসমেন্ট টাইম হবে না। স্পিড বাই টাইম মানে হচ্ছে ত্বরণ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে বেগ, আর মোমেন্টাম বাই টাইম মানে এনার্জি, বলা হয় ফোর্স, বল। তারপরে হচ্ছে 10 দাগের কোশ্চেন, বলা হচ্ছে ইফ এ বয় কভার এ ডিস্টেন্স 20 মিটার অ্যান্ড উইথ 6
100 নিউটন ফোর্স ইন 4 মিনিট দেন অ্যামাউন্ট অফ পাওয়ার কনজিউম বাই দ্য বয়। তাহলে বস্তু দ্বারা মোটামুটি কী পরিমাণে কার্য হয়েছে সেটা আগে আগে বলটা দেখতে হবে কত হয়েছে। 600 নিউটন বল কাজ করছে, কত ডিস্টেন্সে কার্য করছে, 20 মিটার। তার মানে বলের উপর বল ইন্টু ফোর্স ইজ ইকুয়াল টু কি কার্য পরিমাণ পেয়ে গেল। আর কত সময় ধরে, 4 মিনিট ধরে। তার মানে এই যে আমরা পেলাম 12,000, একে আমরা 4 মিনিট দিয়ে ভাগ করব, যেখানে আমাদের মিনিটের মানটা অ্যাকচুয়ালি 60 মিনিট মানে সেকেন্ড মানে 60। তার মানে কত হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 12,000কে 240 দিয়ে ভাগ করছি, কেটে গেল এটা এটা কত হচ্ছে 5 মানে 50। অ্যান্সার হবে কত, 50 ওয়াট আছে কি? হ্যাঁ, এই তো 50 ওয়াট অ্যান্সার আছে। যাই হোক, তারপরে কোশ্চেন হয়ে গেল কি, বলা হচ্ছে যে যে a 40 kg girl quickly climbs up the stairs of 5 meter height in a 4 second. হোয়াট উইল দ্য পাওয়ার ডেভেলপ বাই হার। তো একজন 40 কিলো ভরের একজন মানে একজন একজন একটা মেয়ে বা মহিলা, তিনি 5 মিটার উচ্চতায় ওঠেন 4 সেকেন্ডে, তার পাওয়ার কত হবে? তার মানে আমরা জানি কি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়াক পার টাইম। তাহলে এখান থেকে ওয়াক কি পাচ্ছি, ফোর্স ইন্টু ডি। ফোর্স কত, 40 কিলো ওয়েট। তার মানে ফোর্স অ্যাকচুয়ালি আমি এটা টোটালটি বলে দিই, এফ ইজ ইকুয়াল টু এম জি ইন্টু ডি। এম কত হচ্ছে, এম হচ্ছে 40 কিলো, জি কত 10, ডি কত 5 মিটার উচ্চতা যাচ্ছে, তার মানে কত হচ্ছে 405, মানে 20,000 নাকি? হ্যাঁ, 20,000 হচ্ছে কত সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য। 20,000 4 সেকেন্ডের জন্য কত হচ্ছে, 500 ওয়াট। তারপরে কি, তারপরে হচ্ছে যে 12 দাগেরটা বলা হচ্ছে হোয়াট অফ দ্য ফলোয়িং, 12 দাগেরটা বলা হচ্ছে কি হোয়াট হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রিক পাওয়ার ফর্মুলা। ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলার ক্ষেত্রে কি হয়, ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে কি আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, অথবা ভি আই এর জায়গা যদি চেঞ্জ করি, ভির জায়গা ভি আমরা জানি ভি ইজ ইকুয়াল আই আর, তাহলে এখানে ভির মান যদি বসাই তাহলে কি হবে, আই আর যদি বসাই ইন্টু আই, তার মানে কি হলো আই স্কোয়ার আর, একটা হলো যে ঠিক 2 নম্বর হলো। আর 3 নম্বরে যদি বলি আই এর জায়গায় যদি মান বসাই, তাহলে আই এর জায়গায় ভি বাই আর এর মান বসাচ্ছি, তার মানে এখানে 3 নম্বর সমীকরণ কি হচ্ছে, ভি ইন্টু আই এর মান হচ্ছে ভি বাই আর, তার মানে হলো ভি স্কোয়ার বাই আর। তার অ্যান্সার কি হলো সবকটা, ভি স্কোয়ার বাই আর, ভি আই আর আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার ইন্টু আর, সবকটা। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। যাই হোক, মোটামুটি আমাদের কমপ্লিট হলো। তো মোটামুটি আমি কিন্তু কমপ্লিট করলাম যতগুলো কোশ্চেন আসার, এবং এর বাইরে কিছু কোশ্চেন আসার মতো আসছে না বা আসবে না। তো ভিডিও তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ।